নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের গতকালকে আসন্ন যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন নিয়ে একটি সমীক্ষা দাঁড়িয়েছে এবং সেই সমীক্ষাতে অনেকে অনেক কথাই বলছেন। তাদের উদ্দেশ্যে আমরা বলি যে সমীক্ষাই হয়, সেটা যে মিলবে 100% সেটা নাও হতে পারে। আরো একটা প্রশ্ন সেখানে করা হয়েছে যে আমরা টাকার বিনিময় করছি কিনা। টাকার বিনিময়ে আমরা কিন্তু কোনো সংবাদ পরিবেশন করি না, কারণ সাদাকে সাদা কালোকে কালো বলতে আমরা ভয় করি না। এবং বিভিন্ন রকমের সংবাদ একমাত্র বাংলার বুকে ইউটিউব চ্যানেল যারা চালান, একমাত্র আমরা সংবাদ আবির্ভাব যারা বিভিন্ন রকমের সংবাদ পরিবেশন করে থাকি। শুধু শুভেন্দু অধিকারী কি বললো, বা মমতা ব্যানার্জি কি বললো, বা অভিষেক ব্যানার্জি কি বললো, তার উপরে আমাদের সংবাদ দাঁড়িয়ে থাকে না। সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় যেখানে আমরা খবর পাই, যেখান থেকে আমাদের কাছে খবর আসে যে সেখানে অত্যাচার হচ্ছে, সেখানে আক্রমণ হচ্ছে, বা আইনের বিরুদ্ধে কাজ হচ্ছে, সেখানেই কিন্তু আমরা গর্জে উঠি। তাই যারা বলছেন তাদেরকে আমরা বলবো যে আমাদের চ্যানেলগুলোকে একটু দেখুন। আমাদের যে এপিসোড গুলো, এর আগে বহু এপিসোড আছে যেখানে বিভিন্ন রকমের সমাজের সমস্ত কিছু সংবাদ আপনারা পাবেন। শুধুমাত্র রাজনীতির কচকচানি কিন্তু আমরা করি না, বা শুধুমাত্র কে কি বলল সেটাই কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের মূল লক্ষ্য নয়। দর্শক, আমরা এবারে যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ বহুদিন কিন্তু বন্ধ ছিলেন, তিনি কোনো কাজ করছিলেন না, বিজেপির বিরুদ্ধে তিনি বারবার করে মুখ খুলছিলেন। তারপর বঙ্গে অমিত শাহ এলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে তিনি বৈঠক করলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা আছেন বঙ্গে তাদের সাথে। দিলীপ ঘোষ বেশ চাঙ্গা হলেন, চাঙ্গা হয়ে বেরোলেন। বেরিয়ে তিনি অনেক কিছু বললেন। তিনি বললেন যে পার্টি আমাকে ডেকেছে তাই আমি এসছি, পার্টি আমাকে কাজের জায়গা দিচ্ছে তাই আমি কাজ করব, এবং বঙ্গ বিজেপি দেখিয়ে দেবে আগামী দিনে তৃণমূলকে ধরাশায়ী করে দেবে, এই সমস্ত প্রশ্ন কথাবার্তা তিনি কিন্তু বললেন। তারপরে আমরা দেখলাম আবার সেই উল্টো সুর, এবং যেই উল্টো সুর সেই সাথে সাথে দল তাকে কি করলো, সেন্সার করলো। তো এখন প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ বারবার করে উল্টো সুর কেন গাইছেন, কোন কারণে? নাকি এমন কোন ব্যাপার যে শুভেন্দু অধিকারীকে যেহেতু দলের মুখ হিসাবে দেখা হচ্ছে তাই তিনি সেটাকে নিতে পারছেন না? এখানে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে দিলীপ ঘোষের জন্য। বারবার বিজেপিকে বারবার মানুষের সামনে গিয়ে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এটাই যে বিজেপির সমস্ত যারা নেতা নেত্রীরা আছেন তারা কেন একত্রিত হচ্ছেন না, কেন তারা একত্রিত ভাবে লড়াই করছেন না। এই প্রশ্ন কিন্তু দিলীপ ঘোষের জন্যই বারবার উঠছে। তো যে কারণে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষকে দুদিনের মধ্যে, মানে দুদিন আগে তিনি ঠিক ছিলেন, দুদিন পরে তাকে সেন্সার করা হচ্ছে। তার মানে বুঝতে হবে যে দিলীপ ঘোষ কোথাও না কোথাও নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। দেখুন, অনেকে অনেক রকম কথা বলেন যে দিলীপ ঘোষ যদি না থাকতো তাহলে বিজেপি বঙ্গে এত ভোট পেত না, বিজেপি চাঙ্গা হতো না, বিজেপিকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য দিলীপ ঘোষের ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে, সব ঠিক আছে, সব মেনে নেওয়া যেতে পারে, কিন্তু তার মানে কি এই যে দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত বা সেই বৈঠকে সেই কথাবার্তা গুলোকে আমি বাইরে প্রকাশ করে দেব, বা সেই কথাবার্তা গুলোকে আমি মানবো না? দলের নির্দিষ্ট যে নিয়ম নীতি আছে সেটাকে না মেনে আমি দেশের সামনে যা খুশি তাই বলবো, এই জিনিস কতদিন চলতে পারে? এবং যার ফলে বাংলার মানুষ কিন্তু বারবার করে ভাবনা চিন্তার মাঝখানে পড়ে যাচ্ছে যে বিজেপি কি সত্যিই বাংলা দখল করতে চায়, নাকি পুরো বিষয়টাই একেবারে নাটক চলছে। এমনিতেই আমরা দেখেছি নারদা থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতি এমনকি আরজি করে ধর্ষণ কাণ্ড, সেই কাণ্ড কিন্তু সিবিআই যথাযথভাবে তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা দেখাতে পারেনি। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা সম্প্রতি বলছেন
যে কেন অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হলো না, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সেই ভিডিও কিন্তু বহু মানুষ দেখছেন। সুতরাং মানুষের মধ্যে কিন্তু সব সময় একটা দ্বিধাগ্রস্ত ব্যাপার চলে আসছে যে বঙ্গ বিজেপি চাইছেটা কি। বঙ্গ বিজেপি কি চাইছে যে তৃণমূলই থাকুক, নাকি বঙ্গ বিজেপি চাইছে যে নিজেরা এবারে পশ্চিমবঙ্গ দখল করবে, বাংলায় আসবে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভেঙে চুরে ঘুরিয়ে দেবে। তাই বারবার করে যখনই দ্বন্দ্ব চলে আসছে তখনই কিন্তু মানুষ কনফিউশনে ঢুকছে, মানুষ কিন্তু বুঝতে পারছে না যে বিজেপি অ্যাকচুয়ালি কি চাইছে। দেখুন, মাননীয় অমিত শাহ যখন এলেন, তাকে যখন সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হলো, সেই প্রশ্নের কিন্তু যথাযথ উত্তর সাধারণ মানুষ কিন্তু পায়নি। সাধারণ মানুষের হয়ে যে প্রশ্ন করা হয়েছিল যে সিবিআই বিভিন্ন যে দুর্নীতি, সেই দুর্নীতিতে কেন সঠিকভাবে তাদেরকে ধরা হচ্ছে না, সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে আমরা কোনো এজেন্সিকে বাধা দিই না, কোনো এজেন্সিকে কাজ করতে, তারা তাদের মতন করে কাজ করবে। একদম ঠিক, তারা তাদের মতন করে কাজ করবে, কিন্তু যদি ফেলিওর হয় তাকে বলবো না যে কেন তুমি ফেলিওর হচ্ছ, কেন তুমি কাজ করতে পারছো না, কোথায় তোমার অসুবিধে, কেন এই কথা এখনো বলা গেল না। কোন সিবিআই, কোন ইডি আধিকারিকদেরকে স্বরাষ্ট্র দপ্তরে ডেকে বলা হয়েছে যে আপনারা পশ্চিমবঙ্গে কেন কাজ করতে পারছেন না, কেন আর্জি করে কিনারা হলো না, কেন সারদা মামলা মমতা ব্যানার্জিকে এখনো ডেকে জিজ্ঞাসাবাদ করা গেল না, কেন অভিষেক ব্যানার্জিকে এখনো পর্যন্ত জেলে ঢোকানো গেল না। এই প্রশ্নগুলো যারা উচ্চ পদস্থ কর্তারা আছেন তারা কি একবারও ডেকে সিবিআই ইডি আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন? তাহলে কেন করেনি? যখন সাধারণ মানুষের টাকাতে স্যালারি হয় এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী চাইছেন যে সঠিকভাবে বিচার হোক, প্রকৃত দোষীরা সাজা পান, তারপরেও সিবিআই ইডির এত বড় ক্ষমতা কি করে থাকে যে তারা তদন্ত ঠিকঠাক করে করবে না, তারা অভিষেক ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে না, তারা অভিষেক ব্যানার্জিকে ডেকে অ্যারেস্ট করবে না কেন? এগুলো সাধারণ মানুষ এই প্রশ্নগুলো করছে। এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের। আমরা চাই বঙ্গে বিজেপি আসুক, আমরা চাই বাংলায় বিজেপি দখল করুক, কিন্তু আমরা চাইলেই হবে না, চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, চাইতে হবে প্রধানমন্ত্রীকে, তবেই কিন্তু বাংলায় বিজেপি আসবে, তা না হলে বাংলায় বিজেপি আসবে না। আমাদের যে সমীক্ষা, অনেকে হয়তো টিটকারি কাটতে পারেন, অনেকে হয়তো অনেক রকমের কথা বলতে পারেন, কিন্তু আমরা অনেক ভাবনা চিন্তা করে, অনেক গবেষণা করে তারপরেই কিন্তু আমরা সেই সমীক্ষা আপনাদের সামনে প্রকাশ করেছি। এবং যেখানে দেখা যাচ্ছে বঙ্গে বিজেপি আসছে না, হ্যাঁ শক্তি বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু একদম স্পষ্ট। 72টা 77টা যে সিট ছিল, সেই সিট থেকে কিন্তু 110 120-তে চলে যাবে বিজেপি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপি যে এককভাবে আসছে না, এটা কিন্তু একদম স্পষ্ট, এবং তৃণমূল যে এককভাবে আসছে না, এটাও কিন্তু স্পষ্ট। একটা গোঁজামিলি সরকার তৈরি হতে পারে, সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। তাই আমরা দিলীপ ঘোষ মহাশয়কে বলবো যে আপনার রাগ থাকতে পারে, আপনার অভিমান থাকতে পারে, আপনার অনেক কিছু থাকতে পারে, সেটা প্রকাশ্যে না বলে আপনি আপনার দলের ভেতরে বলে সেটাকে মিটিয়ে নিন বা সেটাকে মেটাবার চেষ্টা করুন, অথবা আপনি কিছুই বলুন না, সংবাদ মাধ্যমের সামনে আপনি বলা বন্ধ করুন। কারণ আপনার ভুলভাল বক্তব্যের জন্যই কিন্তু বঙ্গ বিজেপি বারবার করে ধাক্কা খাচ্ছে, বারবার করে ব্যাকফুটে চলে যাচ্ছে। এটা আমাদের ধারণা। আমরা মাননীয় দিলীপ ঘোষকে অনুরোধ রাখছি, অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে, সংবাদ বিভাগের পক্ষ থেকে, যে আপনি দয়া করে একটু চুপ করুন, বা দয়া করে আপনার এই উল্টো পাল্টা ভাষণ, বঙ্গ বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার মতন বক্তব্য না রেখে সঠিকভাবে বক্তব্য রাখুন, অথবা আপনি চুপ থাকুন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।